নমস্কার, বিটিএন নিউজে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব বিটিএন নিউজের এই মুহূর্তের বিশেষ বিশেষ সংবাদ। বিটিআরের সরকার গঠনে বিজেপি শক্তিশালী ভূমিকা পালন করবে। রবিবার আবারও বাক্সায় ঝোড়ো প্রচারে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হারাং নদীর বেইলি সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলেও দুই পাশের অ্যাপ্রোচ ঠিক না হওয়ার সমস্যা যান চলাচল, ক্ষোভ পথচারীদের। শিলচরে কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, ৩৬২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ত্রিপুরার এক সরবরাহকারী। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। বিটিআর সরকার গঠনে বিজেপি শক্তিশালী ভূমিকা পালন করবে। রবিবার আবারও বাক্সায় ঝোড়ো প্রচার মুখ্যমন্ত্রী। রবিবার আবারও বাক্সায় পৌঁছে বিজয় সংকল্প সমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাক্সা জেলার আনন্দপুর সি ব্লকের ডিহিরা পরিষদ নির্বাচনী এলাকায় একটি বিজয় সংকল্প সমাবেশে যোগ দেন তিনি। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া এবং সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী রঞ্জিত কুমার দাস। মুখ্যমন্ত্রী এদিনের সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, বিটিআরে সরকার গঠনে বিজেপি সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করবে। হাগ্রামা মহিলারি প্রমোদ বারো, অঞ্জলি বাইদেওয়ের সাথে আমাদের বোঝাপড়া আছে, তবে আমরা একাই নির্বাচন করব। আমরা চাই সমস্ত রাজনৈতিক দল বিটিআরের নির্বাচনে অংশগ্রহণ করুক, যাতে বিটিআরের মানুষ অন্য সব এলাকার মতো একই অনুভূতি নিয়ে নিজেদের ইচ্ছামতো ভোটদান করতে পারেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি তার দায়িত্ব পালন করছেন। যে কেউ ষড়যন্ত্র করে তার কিছুই করতে পারবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিটিআর উচ্ছেদের কথা বলার মতো কোনো পরিবেশ নেই। তিনি বলেন, বিটিআরে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সকলে আমাক কৈছিলে যে নহয়, এইবাৰ বিজেপিয়ে পদুমৰ চিনত ইলেকশ্যন উঠিব লাগে আৰু আমি পদুমৰ চিনত ভোট দিব খোজো। যেতিয়া কথাটো আমাৰ মাজত আলোচনা হ'ল, মই এটা সিদ্ধান্ত লৈছিলোঁ যে মই নিজে বিটিআৰৰ প্ৰত্যেকটো সমষ্টিলৈ যাম। দিলীপ শইকীয়া ডাঙৰীয়া যাব আৰু ৰাইজক আমি সুধিম যে বিজেপি ইলেকশ্যনত উঠিব লাগে নে নালাগে। মুদৈবাৰী, খালিংদুৱাৰ, হৰিচিঙা, দৰঙাজুলি, নাগৰিজুলি, শুক্লাই চেৰফাং, মুছলপুৰ, মথনগুৰি, থুৰিবাৰী, চুবাইজাৰ, মানস চেৰফাং, ফকিৰাগ্ৰাম, দতমা, আকৌ ননৈ চেৰফাং, ভেৰগাঁও, খৈৰাবাৰী, বাগানপাৰা আৰু গোৰেশ্বৰত যোৱাকালিলৈ মই মিটিং কৰিছিলোঁ। ৰাইজক সুধিছিলোঁ বিজেপি খেলিব লাগে নে নালাগে। আজি ৰাতিপুৱা আমি ডিহিৰা ৰাইজক লগ পাইছিলোঁ। এতিয়া ককলাবাৰী আৰু শালবাৰী মই আপোনালোকক সুধিব খোজো যে বিজেপিয়ে ইলেকশ্যন খেলিব লাগে নে নালাগে। খেলিলে আমি জিকিম নে হাৰিম? পাক্কা জিকিম? চিন্তা কৰি ক'ব, জিকিম নে হাৰিম? জিকাই দিব? পাক্কা জিকাই দিব? 100%, 110%, একদম 1000%। জিকিব বিজেপি, জিকিব বিজেপি। তেতিয়াহ'লে আমি নিশ্চয় ককলাবাৰী আৰু শালবাৰীটো আমি ইলেকশ্যন খেলাৰ বাবে আমি নিশ্চয় আগবাঢ়িম, যদি আপোনালোকে আমাক জিকাই দিয়ে। হ'ব? পাক্কা? এতিয়া মই আপোনালোকক দুটামান কথা ক'ব খোজো যে আমি কিয় ইলেকশ্যন খেলিব খুজিছোঁ। আপোনালোকে জানে যে মই যদি UPPL দলক ক'লোহেঁতেন যে মোক 10টা চিট দিয়ক আৰু বাকীখিনিত আমি আপোনালোকক সমৰ্থন কৰিম, নিশ্চয় তেওঁলোকে মোক 10টা চিট দিলেহেঁতেন। যদি মই BPF ক'লোহেঁতেন যে মোক 10টা চিট দিয়ক
30টা সিটত আপোনালোকে ইলেকশন খেলক, মোক 10টা সিট দিলেহেঁতেন। হারাং নদীর বেইলি সেতুর নির্মাণের কাজ শেষ হলেও দুই পাশের অ্যাপ্রোচ সড়ক এখনো সম্পূর্ণ হয়নি। ভারী বৃষ্টিপাতের কারণে অ্যাপ্রোচের অবস্থা ভয়াবহ। বহু আলোচিত কালাইন শিলচর সড়কের ভাঙ্গারপাড় হারাং নদীর উপর নির্মিত বেইলি সেতুর কাজ কয়েকদিন আগে শেষ হয়েছে। মন্ত্রী কৌশিক রায় ও বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে সেতুটি আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকে ছোট যানবাহন চলাচল করলেও দুই পাশের অ্যাপ্রোচ পিচ না হওয়ার জন্য বড় সমস্যার সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে সেতুর দুই প্রান্তে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। যদিও পর্যাপ্ত মাটি ও পাথর দিয়ে ভরাট করা হয়েছিল, বৃষ্টির জলে সেগুলো ধুয়ে গেছে। এতে যানবাহন চালকদের নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। যে বেহাল অবস্থা, তো মধ্যখানে দেখা যায় এত বড় বড় গাড্ডা, যে গাড্ডাত মানে ফুরকি হইয়া বই দিছে, এত বড় বড় গাড্ডা। গতদিন আমি একটা গাড়ি লইয়া এই যে ব্রিজের ওখানে যাইবার লাগছি, তো হঠাৎ দেখা যায় আমার গাড়িটা কাচরা হইয়া প্যাসেঞ্জার ওইদিকে একজন পড়ছে, ওইদিকে একজন পড়ছে। তো রাতারাতি পাশের মানুষ গাড়িটা তুলিয়া ওদিকে নিয়ে আমারে নিয়ে পাকড়ি দিছে। তো এত বড় বেহাল অবস্থা, তো কালাইন রোডের যে অবস্থাটা আমি দেখতে পাই, আর আপনারা ওটা দেখবা, দেখিয়া মানে রাতারাতি কামটা করবার চেষ্টা করবা। শিমলতলা কালভার্টের 2 সাইড ভাঙিয়া গেছে, কি লাল চাল্লু পিন্ডিয়া ইয়ার আসবে, হঠাৎ নতুন একটা ড্রাইভার যদি যায় তো এই দুর্ঘটনা হইবার মানে সম্মুখীন হইব। তো আমি একটা জিনিস আমার মন্ত্রী মহোদয়কে একটা জিনিস অনুরোধ করি, আর যে কালাইন টু শিলচরের যে রাস্তা, এই রাস্তার কাজটা অতি সত্য মেরামত করার জন্য আমি একটা দাবি রাখি। আর তো এই বলে আমার বক্তব্য। আজকে এই যে সড়কটি কালাইন শিলচর রোড, এই রোডের 3 ভাগের 2 অংশ বরকলা সমষ্টিতে পড়ে। আজকে আপনারা দেখেন আসামের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বরাক উপত্যকার জন্য কাড়ি কাড়ি উন্নয়নের টাকা দিচ্ছেন, কিন্তু আজকে আপনারা আমাদের যে কাছাড়ের পূর্ত বিভাগ, সেই পূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এসসি রুমে বসে বসে দিন গুনছেন এবং মাইনে হাতিয়ে নিচ্ছেন। আজকে যে এই রুটের ভয়াবহ অবস্থা, পুকুর সম গর্ত হচ্ছে, আজকে এই হারাং ব্রিজের 2 পারের অ্যাপ্রোচ, যে আজকে অ্যাপ্রোচের মধ্যে বড় বড় গর্ত হচ্ছে, এটার মূল কারণ আমরা জনগণ ভেবে নিচ্ছি যে এই কাছাড়ের পূর্ত বিভাগকে আমরা দায়ী করব। শিলচরের কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, 362 কেজি গাঁজা সহ গ্রেপ্তার ত্রিপুরার এক সরবরাহকারী। মাদক বিরোধী অভিযানে আবারও এক বৃহৎ সাফল্য লাভ করেছে কাছাড় জেলা পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে শিলচর শহরের পুলিশ প্যারেড গ্রাউন্ডের সামনে এক বিশেষ অভিযান চালায় পুলিশ। এই অভিযানে পুলিশ বৃহৎ পরিমাণ গাঁজা জব্দ করতে সক্ষম হয়। ত্রিপুরা থেকে আসা একটি গাড়ি থেকে পুলিশ প্রায় 362 কেজি গাঁজা জব্দ করে এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ত্রিপুরা থেকে একজন গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রদীপ কর। জব্দকৃত গাঁজার চোরাচালান বাজার মূল্য আনুমানিক 2.5 কোটি টাকা। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতা জানিয়েছেন, চোরাচালানকারীরা কাছাড়ের মধ্যে দিয়ে গাঁজা পাচারের পরিকল্পনা করছিল। আপোনালোকে জানে যে নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে অব্যাহত আছে, আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনৰ সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰাৰ তেওঁৰ যি পৰিকল্পনা, তাক অধিক ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে আমাৰ এই অভিযান অব্যাহত আছে। আৰু আজি এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি আজি পুৱাৰ পৰা এটা আমাৰ অভিযান চলি আছিলে, আৰু এই অভিযান কালত আমি আজি আবেলি সময়ত আমি এখন গাড়ী
চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এখন গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল AS11 CD 6925। এই গাড়ীখন আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু ইণ্টাৰচেপ্ট কৰি তেওঁ থকা যেজন ব্যক্তি, তেওঁ যিজন আৰোহী আছিলে আৰু তেওঁ নিজে ড্ৰাইভাৰ, তেখেতৰ নাম হ'ল প্ৰদীপ কৌৰ। তেওঁ চুবুৰীয়া ৰাজ্যৰে এজন ব্যক্তি। তেখেতক যেতিয়া সোধপোছ কৰা গ'ল আৰু গাড়ীখনত যেতিয়া খান তালাচী চলোৱা গ'ল, বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী মানে গাঞ্জা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইয়াত মানে 61টা পেকেটছ আছে, ডাঙৰ ডাঙৰ পেকেটছ আছে। আৰু এই পেকেটখিনি যেতিয়া আমি ওজন কৰোঁ, তাৰ পৰিমাণ 362 কেজি ওজন হৈছে, মানে 362 কেজি কেনাবিছ আমি ৰিকভাৰ কৰিলোঁ। আৰু তাৰ লগতে যেতিয়া আমি স্থলীতে আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে তাক আমি পৰীক্ষণ কৰোঁ, আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণ পজিটিভ ৰিপ্লাই পোৱাৰ পাছত আমি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে যিখন বাহন তেওঁলোকে এই অবৈধ সৰবৰাহৰ কাৰণে ব্যৱহাৰ কৰিছিলে, সেই বাহনখনো আমি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে আমাৰ যি অনুসন্ধান আছে এই তীব্ৰতৰ কৰি তুলিছোঁ। এতিয়া আমাৰ প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই গাড়ীখন চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছে, আৰু চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহি আমাৰ জিলাৰ মাধ্যমেদি আন এক ঠাইলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ, মহানগৰলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। আমি বৰ্তমানো মানুহজনক সোধপোছ কৰি আছোঁ, আৰু আপোনালোকে দেখিছে চলিতে আমি গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰিছোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্ত কালত গোটেই বস্তু যিখিনি পোহৰলৈ আহিছে তাক অধিক ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে আমি তদন্ত কৰি আছোঁ। আৰু যিখিনি সামগ্ৰী আমি ইয়াতে জব্দ কৰিলোঁ, সেই গোটেই সামগ্ৰীখিনি আজিৰ সময়ত চোৰাং বজাৰত তাৰ মূল্য প্ৰায় 2,50,00,000 হ'ব বা তাতকৈ অধিক হ'ব। গতিকে আমি তদন্ত অধিক চলাই গৈছোঁ। আৰু ইয়াৰ লগতে এই যি সৰবৰাহ কৰি আছে, সৰবৰাহকাৰীৰ লগত জড়িত যিকেইজন ব্যক্তি আছে তেওঁলোককো শীঘ্ৰতে যাতে আমি কৰায়ত্ব কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি চেষ্টা চলাই আছোঁ। আৰু জিলাখনত যেতিয়ালৈকে এনেধৰণৰ অবৈধ সৰবৰাহ চলি থাকিব, নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত থাকিব, আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে সদায় আমি তৎপৰ হৈ থাকিম। কাছাড় জেলার অসম মেঘালয়া সীমান্তবর্তী বাইকাম খাসিয়াপুঞ্জি মেঘালয় অন্তর্ভুক্তির সম্ভাবনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দুই ছাত্র সংগঠন ও স্থানীয়রা। কাছাড় জেলার অসম মেঘালয় সীমান্তবর্তী বাইকাম খাসিয়াপুঞ্জি মেঘালয়ের অন্তর্ভুক্তির সম্ভাবনায় ক্ষোভ প্রকাশ করেছে দুই ছাত্র সংগঠন ও স্থানীয়রা। অল আসাম আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও অল বরাকবেলি কার্বি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, অসমের 1 ইঞ্চি জমিও অন্য রাজ্যের হাতে তুলে দেওয়া যাবে না। তাদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় প্রায়শই মেঘালয় থেকে আগত উগ্র খাসি গোষ্ঠী কৃষিকাজে বাধা দেন ও দাদাগিরি করেন। জমি হস্তান্তর হলে এই প্রবণতা বাড়বে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হবে। সংগঠনগুলির মতে, কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইকাম খাসিয়াপুঞ্জি মেঘালয়ে গেলে খাসি সম্প্রদায়ের একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়ে সীমান্তে সম্প্রীতি নষ্ট হবে। এলাকাবাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে সতর্ক করেছেন। জমি হস্তান্তর হলে মালিডহর, গুমরাবাগান, জালালপুর সহ আশেপাশের 8 শতাধিক পরিবারের জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তারা এই বিষয়টি রুখতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কম যদি হয় তো ডিভাইড এন্ড রুল যেটা হয়ে যাবে, সেটার মধ্যে আমাদের মধ্যে একটা ঝগড়া লাগানোর সৃষ্টি, আর কিছু না। যেহেতু গভর্নমেন্টে অত ধরনের একটা উৎসব অভিযান এবং অন্যান্য বিভিন্ন ধরনের জায়গা জমি নিয়ে একটা অভিযান চালাচ্ছে, তো যেহেতু এটা আমাদের আদি পুরুষের জায়গা, সেই জায়গাটি আমরা কিভাবে অন্য স্টেটের মধ্যে দিব? গভর্নমেন্টে আমাদের এই সিস্টেমটা দেখে না দেয়, আর বা যদি এই যে জোর জবরদস্তি ভাবে কোনো ইলিগেল ভাবে হোক বা যেটা করে হোক, তারা যদি করে, তা আমরা একটা বৃহৎ আন্দোলন করব। এই জায়গাটি অন্য স্টেটের মধ্যে চলে যায়, তো আমাদের বাগানের যেগুলো আদিবাসী লোক আছে, সেই লোকদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। কেন কি ওই সাইডের যেগুলা খাসি মানুষ আছে, সেই মানুষগুলো আমাদের বাগানের এরিয়ার মানুষ কোনো কাজে কামে গেলে সেই এরিয়াতে অনেক মারপিটার হুমকি দেয়। এই বিষয় নিয়ে আমরা চাই যে আমরা কিভাবে থাকবো, মিলেমিশে থাকবো। আমরা আদিবাসী লোক, আমরা কোনো ধরনের ঝাই ঝামেলা চাই না, কিন্তু যদি আমাদের জায়গা জমিন নিয়ে যদি কোনো ধরনের উপদ্রব হয়, তাহলে আমরা চুপ থাকবো না। আমাদের সঙ্গে রয়েছে যারা, তারা আমরা সব মিলে একটা বৃহত্তর আন্দোলন করব। আমার নাম সঞ্জয় তরণ, আমি অল বরাকবেলি কার্বি স্টুডেন্ট সেক্রেটারি। মানে আমরা বাইকাম জায়গাটা, এটা হলো আমরা আদি থেকে এটা আসামের ভিতরে। আর বর্তমানে যে চক্রান্ত চলছে, আসাম বাইকাম লোকটা যে আসামের ভূমির মেঘালয় ভূমিতে বানানো চাই, এটা আমি চাই, এটা আমরা প্রতিবাদ করবো। কেননা গিভেন টেক পলিসির বহুত চক্রান্ত চলছে, এটা আমরা দেখছি। কিন্তু এই যে আসাম মেঘালয় বর্ডারে যখন আমরা খেতি বাড়ি করতে যাই, যখন আমরা
নিজের আমরা তো পুঞ্জি লোক, আমরা তো গরিব লোক, আমরা কিছু বাস বের বানাই, বাস আনার গেলে তাও আমরা মেঘালয় জায়গা, এই আসাম জায়গা নাই বলতে বহুত আমরা অসুবিধা করে খাসিয়া লোক, আমরা আদিবাসী স্টুডেন্ট ইউনিয়নরা কার্বি স্টুডেন্ট হয়ে আমরা পরিবার কর্মী এই জায়গাটা আমরা ছাড়বো না। এই জায়গা যদি মেঘালয় যায়, আসামের কোন কোন জায়গা এফেক্ট হবে এই সাইডে? বাইকাম বস্তি যদি মেঘালয় বানানি তার কমপ্লিটলি সম্পূর্ণ হয় তাহলে আমরা এফেক্ট করব নিউ মালিদর, গুমরা বাগান, রাজীবনগর, জলালপুর, 17 নম্বর কার্বি লোক বহুত এফেক্ট হব। কেননা মেঘালয় হলে খাসিরাস, আর খাসিরাস হইলে আমরা প্লাস আদিবাসী হোক বা বেঙ্গলি হোক এটা বহুত প্রবলেম হব। কেননা আমরা জানি প্রেস মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়া যে খাসি লোক খাসির পাওয়ার চালায়, আর এটা পাওয়ার চালাইলে আমরা বহুত ধরনের একটা মানে খুন খারাপ হইতে পারে আগামীতে। এটা আমরা স্টুডেন্ট ইউনিয়ন থেকে প্রতিবাদ করবো যে এই জায়গাতে আমরা মেঘালয় হইতে দিলাম। এইসব এলাকায় কতটা পরিবার আছে বর্তমানে? আমরা কার্বি আছে নিউ মালিদর 107 পরিবার, এর বাদে আমরা নিচ তাছাড়া কার্বি আছে 32 পরিবার, এরবারে গুমরা বাগানে প্রায় 180 পরিবার আদিবাসী আছে, জেলার উপরে প্রায় 200 উপরে আছে, 700-800 প্লাস এখানে মানে আদিবাসী আর কার্বি এখানে আছে। আমরা এখানে উপস্থিত আছি, আমাদের মালিডোর, সাপ্লাই গেট আর গুমরা বাগান 3টা গ্রামের লোক আছে এখানে। আমরা আর রয়েছি আমরা কুশিয়াকুল জিপি, মহাদেবপুর জিপি। আমাদের অভিযোগ এটাই যে আমাদের পার্শ্ববর্তী আসাম মেঘালয়ের সীমান্তবর্তী এই যে বাইকাম পুঞ্জিতে কিছু সংখ্যক লোক যারা হাসি রয়েছে, ওরা বলছেন যে মেঘালয় যাবেন। আগে আমরা দেখেছি রাতাচড়া পর্যন্ত আমাদের আসামের এরিয়া ছিল, কিন্তু 500 বিঘার মতো মেঘালয় নিয়ে নিয়েছে। আমরা অনেক জায়গায় দেখেছি, আজকে মিজোরাম দেখেছি এবং আসামে দেখছি, সব জায়গায় আসামের যেগুলো জমি রয়েছে এগুলা মানে ঠেলাঠেলি করে আস্তে আস্তে মানে কমছে। কিছু সংখ্যক মানুষ যদি যেতে চাচ্ছেন যে তারা চলে যাবেন মেঘালয়তে, তারা যেতে পারে, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে জমি যেগুলো রয়েছে এগুলা যাহাতে জায়গা থাকবে, রাস্তাঘাটের এবং পানীয় জলের ব্যবস্থা সবকিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায়, তারা অসুবিধা দেখাচ্ছে। আমাদের এখানে কিছু ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু সবগুলা মানে আছে, আমরা দেখেছি। কিছু একটা মানে চক্রান্তর কারণে এইগুলা তারা মানে বলছেন যে আমরা চলে যাব। সরকারের কাছে, ডিসি মহোদয়ের কাছে আর সার্কেল অফিসার আমরা সবার কাছে অনুরোধ করছি এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা অনুরোধ করছি যে শিলচরের স্ত্রী ও সন্তান রেখে আত্মহত্যা এক ব্যক্তি। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের নসিব আলী রোডের সুরজিৎ চৌধুরীর বাড়িতে বিগত কয়েক বছর থেকে বিশ্ব দাস নামে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। তার আসল বাড়ি শ্রীভূমি জেলার সনবিল আনন্দপুরে। রবিবার সকাল 8টায় হঠাৎ বিশ্ব দাসের স্ত্রী ঘুম থেকে উঠে পাশের রুমে ফ্যানের মধ্যে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। স্ত্রী লিপি দাসের ডাকে সাড়া দিয়ে ঘরের মালিক সুরজিৎ চৌধুরী তড়িঘড়ি নিচে এসে দেখতে পান বিশ্ব দাসের মৃতদেহ ফ্যানের মধ্যে ঝুলে রয়েছে। তারপর শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউটপোস্টে খবর দেওয়া হলে পুলিশ ও সার্কেল অফিসার এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় বিশ্ব দাস নামে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এদিকে এই খবর বিশ্ব দাসের বাড়িতে গেলে সেখান থেকে তার বাবা, ভাই সহ বেশ কয়েকজন নিকটাত্মীয় আসেন। তবে সংবাদ লেখা অবধি তার মৃত্যুর কোনো সঠিক কারণ জানা যায়নি। তোমার নামটা কি? কি লিপি দাস? একটু জোরে কইও, কি রকম হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হচ্ছে কালকে রাত পালাপালি আসলা আইসো রাত্রে গড় আইয়া তাই জিগাইছো আমরা ডাকছো রাত্রে, বলছো তোমরা ভাত খাইছো না? আমরা খাইছি, মনা তারা খাইছেন, তারা ডাকিছে বাবু তুপু উঠোরে ভাত খাইছো নি? বলছো নয় খাইছি। তারপরে আমার জিজ্ঞাসা তুমি ভাত খাই আসছো না? আমার যা জায়গা থেকে আমার তুমি ভাত খাইতে না, খাইলেও ভাত খাইয়া না আমি খাইতাম না, আমার টেনশন মাথাত। আমি কই খাইয়া টেনশন করো, টেনশন কিতা কয় কামুম পাইয়া না ঠেকা খেমলাইতাম মানুষেরা আর পেটার কাছ থেকে গড়পাড়া আনিয়া দিছি আর কিতাম কি লাগি টেকা পেটারে। আমি কই খাইয়া টেনশন করো, কাম পাইবা, এটা টেনশন করিও না। আর ও কইয়া কই যাতে নিয়ে পরে বড়টার লিয়ে তাই ঘুমাইছি, পরে আমি আমার জায়গাতে ঘুমাইছি ছোটটার লিয়া। আমার তো খাইলাম, পরে আবার উঠে গেছি কিছু খাইলাম, পরে না আমি খাইতাম না, তুই ঘুমাই থাক, আমার পেটও লাগলে আমরা খাই দিব। তা আমি ঘুমাইছি, পরে রাত উঠেছি, উঠে গিয়া বাইরে গেছি, বাইরে গেছি তাই ঘুমাইতে ঘুরে লইয়া। পরে আবার আইসি, আইয়া ঘুমাই দিছি। পরে দাওয়াতারে দুটো তাইরে দিছে আমার দ্বারো। আমি কইলাম গো তাই তোমার দ্বারো ঘুমাইতে তাই দিতে এখানে কয় গো এগুলো মশা উশা কামড়ায় রাখে না, তো তোর দ্বারো ঘুম পাতা। আমি কইলাম আচ্ছা, মশা ঘুমাইতে শান্তি পান না, তুই মশা মানে কামড়ার। আমার দিয়া গেছে, দিয়া উইয়া পরে টাইম গেছে আবার জায়গায় ঘুমানি। আমি আবার উঠি, আমরা মানে ছোটো ফুরিয়াল আমি উঠছি, উঠিয়া জল খাইছি, বাইরে গেছি, বাইরে থেকে গেছি, তাই গেছে তাই বাপা। তার আমি কইছি বাপ্পা ডাকিস না, বাপ্পা ঘুমাইছে।
তাই বকিবা তুই বাপ্পার ঘুমে থেকে ডাকিলে যাস না নি বাপ্পা ঘুম থেকে ডাকিলে আর ঘুমোর থেকে ঘুমাইতে পারবি না পরে আইয়া ডরে এই ঘুমাই দিচ্ছে ছোটটা আর পরে তাই কোন সময় লাগে না আমি আর ফুটে যাই সকালে আমি ঘুম থেকে উঠছি উঠে আমি মানে বাইরে যেতাম বাথরুমও মোবাইলও দেখতে আসলাম টাইম 6টা বাজে ছিল তাই মোবাইল আমি টাইম দেখি 6টা বাজে আর দেখতাম গিয়া এখন তাই দিয়ে লোকটিয়া রয়েছি। এমনি তার নাম কিতা? বিশ্ব দাস। এমনি কিতা কাজ করতো? রাজমিস্ত্রি কাজ। মেইন বাসা কোন জায়গা? হ্যাঁ মেইন বাসা কোন জায়গা? কোন বাসায় তো মেইন বাড়ি কোন জায়গা তার? আমার বাড়ি হ্যাঁ শুনবিন আনন্দপুর। তার বাড়িও শুনবিল আনন্দপুর নেই। এখানে কত বছর থেকে ভাড়া আছো? এখানে মানে 4 বছর বা 5 বছর থেকে এটা বিয়ার পর থেকে ভাড়া আমরা এখানে। এমনি তোমার মধ্যে কোনো ঝগড়া উড়া আছে না? ঝগড়া উড়া হইছে না, মানে প্রতিদিন ঝগড়া হইছে, মানে এটা করে বাচ্চা লই এখন তারারে আন গিয়া ফোরাই গিয়া ইগো তারারে ফোরাই সুরাই আর ওটাই করে ফোন করো মইয়া। এটা কোন জায়গা দাদা? সৎসঙ্গ আশ্রম রোড নসিব আলী লেন। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা তো হঠাৎ তার বউয়ে সকালে আমরা তো ঘুমে 8টার পরে তো হঠাৎ কলিং বেল বাজায় কান্দে আর তো কলিং বাজানোর পরে তো নামিয়ে আইলাম, আমি ইয়া ঘরের ভিতরে দেখি ঝুলানো। কিরকম হয়েছে না হয়েছে তো একমাত্র তার বউয়ে করতে পারবো, ঘরে যে বাচ্চা আছে তাকে করতে পারবো। বাড়ির মালিক কি আপনি নাকি? তারা ভাড়াটি আছিল? কতদিন থেকে আপনার বাসায় ভাড়া থাকে? 6-7 বছর থেকে। এমনি পেশা কি তার? পেশা তো রাজমিস্ত্রি করে, রাজমিস্ত্রির কাজ করে। আর এখানে আপনার খেয়ে থাকতো? বউ বাচ্চা আর 2 বাচ্চা আর ওই তো বউ। এমনি কালকে কোনো ঝগড়া উগড়া হয়েছিল না কিছু? কালকে তো এমন কিছু শুনছি না, তবে এর আগের দিন একটু ঝগড়া হয়েছে। আচ্ছা এটা কোন জায়গা দাদা? সৎসঙ্গ আশ্রম রোড নসিব আলী লেন। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা তো হঠাৎ তার বউয়ে সকালে আমরা তো ঘুমে 8টার পরে তো হঠাৎ কলিং বেল বাজায় কান্দে আর তো কলিং বাজানোর পরে তো নামিয়ে আইলাম, আমি ইয়া ঘরের ভিতরে দেখি ঝুলানো। কিরকম হয়েছে না হয়েছে তো একমাত্র তার বউয়ে করতে পারবো, ঘরে যে বাচ্চা আছে তাকে করতে পারবো। বাড়ির মালিক কি আপনি নাকি? তারা ভাড়াটি আছিল? কতদিন থেকে আপনার বাসায় ভাড়া থাকে? 6-7 বছর থেকে। এমনি পেশা কি তার? পেশা তো রাজমিস্ত্রি করে, রাজমিস্ত্রির কাজ করে। আর এখানে আপনার খেয়ে থাকতো? বউ বাচ্চা আর 2 বাচ্চা আর ওই তো বউ। এমনি কালকে কোনো ঝগড়া উগড়া হয়েছিল না কিছু? কালকে তো এমন কিছু শুনছি না, তবে এর আগের দিন একটু ঝগড়া হয়েছে। আচ্ছা স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বার্ষিক অনুষ্ঠানের সূচনা করল শিলচরের অভিনব ক্লাব। বার্ষিক অনুষ্ঠানকে মাথায় রেখে এবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা অভিনব ক্লাব। রবিবার কলেজ রোড সার্বজনীন দুর্গা মন্দিরে এক স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বার্ষিক অনুষ্ঠানের সূচনা করেছেন উদ্যোক্তারা। অভিনব ক্লাব ও ভেটারেন ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এতদ অঞ্চলের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা করিয়ে বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন। বার্ষিক অনুষ্ঠানের বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরতে গিয়ে উদ্যোক্তারা জানান, রবিবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরে জেলার বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত থেকে থাইরয়েড ও রক্ত পরীক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসা করেছেন। শিবির অনুষ্ঠিত করে এতদ অঞ্চলের মানুষের ভালো সাড়া পেয়েছেন বলেও এদিন জানিয়েছেন তারা। সংস্থার বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে এদিন বিকেল 4টায় বিভিন্ন গ্রুপের খেলোয়াড়দের নিয়ে টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও ক্যারাম প্রতিযোগিতা ও মিউজিক্যাল চেয়ার সহ আগামীতে আরও অনেক প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হবে। 15 আগস্ট দেশের স্বাধীনতা দিবসের পুণ্যদিনে ক্লাবে আয়োজিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। শুরু করছে আমাদের তো অনেক খেলা আছে, এরপরে আজকে বিকাল 4টা থেকে আবার টেবিল টেনিস কম্পিটিশন শুরু হবে। টেবিল টেনিস তো অনেক গ্রুপের খেলা হবে, 11, 13, 15, 17 এবং ওমেন্সের খেলা হবে। সঙ্গে থাকছে আমাদের ক্যারাম প্রতিযোগিতা এবং বয়েজ লাইক মিউজিক্যাল চেয়ার, অনেকগুলি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমাদের এই ক্লাব। 15 তারিখ পুরস্কার বিতরণী অনুষ্ঠান কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, কালচারাল প্রোগ্রাম শেষ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6 দিকে অনুষ্ঠিত হবে। সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আজকে কি হচ্ছে? আজকে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্য শিবিরে ভালোই সাড়া পেয়েছি আমরা। ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে। ক্লাবের সঙ্গে আমরা
ওতপ্রোতভাবে জড়িত। ভেটারেন্স ক্লাবও আমাদেরকে অনেক সাহায্য করে যাচ্ছে। এবং ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে। ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে, ফ্রি রক্ত পরীক্ষাও করা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে শিল্পকার আর্ট স্কুলের তরফে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও শিল্পকার আর্ট স্কুলের তরফে রবিবার এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় রামানুজ বিদ্যামন্দিরে আয়োজিত এদিনের প্রতিযোগিতায় ৩ শতাধিকেরও বেশি ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে কথা বলতে গিয়ে উদ্যোক্তারা সংবাদ মাধ্যমকে জানান, 2014 সাল থেকে সংস্থা 15ই আগস্ট ও 30শে জানুয়ারি এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। এবারও প্রতিযোগিতার আয়োজনে পিছিয়ে নেই তারা। প্রতিযোগিতার নার্সারি থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী অংশগ্রহণ করে উদ্যোক্তাদের প্রয়াসকে সফল করে তুলেছেন। আগামী 17ই আগস্ট ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। নিউজটা লেখার সময় একটু স্কুলের নাম হলো শিল্পকার আর্ট স্কুল। রামানুজ স্কুলে কম্পিটিশন হয় সববারই, আর 2014 থেকে স্টার্ট হয়েছে। আর এটা কম্পিটিশনটা হয় 15 আগস্টে, 15 আগস্টে হয় আর 26 জানুয়ারি, দুইবার হয়। আর এটাতে স্টুডেন্ট পার্টিসিপেট করে 300-400 পার্টিসিপেট করে। আর এটা প্রাইজ দেওয়া হবে 17 আগস্টে। আর এটার সঙ্গে থাকবে রিসাইটেশন, সং, ডান্স, যোগা। এটাতেও পার্টিসিপেট করবে, ওরা কেউ একটা দিয়ে দেওয়া হবে। কোন কোন ক্লাস থাকে এখানে? নার্সারি টু ক্লাস 12। এটা কি আপনারা প্রাইজ ডিস্ট্রিবিউশন করেন? হ্যাঁ, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে 17 আগস্টে, রামানুজ স্কুলেই হবে। এই প্রোগ্রামটা করে আপনি কি সাড়া পেয়েছেন? না, অনেক মানে স্টুডেন্টরাই লাভ হয়েছে। স্টুডেন্টে অনেক সবাই পার্টিসিপেট করে, সবাই প্রাইজ পায়। কেউ এখানে মানে খালি হাতে যায়। দ্বিবার্ষিক বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে নয়নে স্বপ্নে কি উড়ান সংগঠন। দ্বিবার্ষিকী ও বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে নন্হে স্বপ্ন কি উড়ান সংগঠন উদারবন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার জেসি গার্লস হাই স্কুলে বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে এবছরের অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথি সহ সংগঠনের সদস্যরা শ্রী শ্রী সরস্বতী দেবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এদিনের বসে আঁকো প্রতিযোগিতায় মোট 3 শতাধিকের অধিক ছাত্রছাত্রী অংশ নেয়। সংবাদ মাধ্যমে কমিটির কর্মকর্তারা জানান, 2023-এর 15ই আগস্ট ওদের ওই নন্হে স্বপ্ন কি উড়ান সংগঠনের পথ চলা শুরু হয়। এবার তাদের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে আজ অঙ্গ হিসাবে বসে আঁকো প্রতিযোগিতা সম্পন্ন হয়। আগামী মঙ্গলবার 12ই আগস্ট সকাল 10টায় উদারবন্দ টেনিস ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করেছেন তারা এবং 15ই আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে হাতে নেওয়া অনুষ্ঠান সম্পূর্ণ করা হবে বলে জানান। দুপুর 1টায় অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারা। নমস্কার, আমাদের এনজিওর নাম নন্হে স্বপ্ন কি উড়ান। আমাদের এনজিওর আগামী 15ই আগস্ট আমাদের এনজিওর 2 বছর পূর্তি হবে। সেই উপলক্ষে আমরা অনেক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা অনুষ্ঠানটি শুরু করেছি একটি আর্ট কম্পিটিশন দিয়ে। আগামীতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা অনুষ্ঠান করব। তারপর আমরা স্টাডি ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন করব। আমাদের এনজিওটা ছাত্রছাত্রীদেরকে নিয়েই গড়া। সমাজের মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, যারা দুবেলা খেতে পারে না তাদের মুখে একটু অন্ন জুটিয়ে দেওয়ার জন্য যতটুকু পারছি আমরা করছি। আশা করি যে আপনারাও আমাদেরকে সহায়তা করবেন। আর আগামী 15 আগস্ট 2025-এ আমাদের এনজিওর 2 বছরের পূর্তি উপলক্ষে আমরা আরও অনুষ্ঠান করব। ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। আর আজকে আমাদের এই অনুষ্ঠানটি আমরা সংগঠিত করেছি গার্লস স্কুলের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আর্ট কম্পিটিশনে অনেক বাচ্চারা এসেছে। আর সবথেকে ভালো কথা হলো গিয়ে আমাদের এখানের মধ্যে কোনো কম্পিটিশনের মধ্যে যেভাবে ফিস দেওয়া লাগে, আমাদের মধ্যে কোনো এন্ট্রি ফিস নেই। কারণ আমাদের এনজিওটা হচ্ছে যে সেই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য
যারা দুবেলা খেতেটুকু পারে না, পড়ার ইচ্ছা তো আছে কিন্তু তাদের কাছে স্টাডি মেটেরিয়ালই নেই, সেই ধরনের অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াই। সেজন্য এটা বিবেচনা করে আমরা দেখলাম যে আমরা এন্ট্রি ফিসটা এখনও ফ্রি রেখেছি, পরবর্তী প্রত্যেক সময় আমরা এন্ট্রি ফিস কোনো স্টুডেন্টের কাছ থেকে নেব না, সব স্টুডেন্ট অ্যালাউড, কোনো ভেদাভেদ নেই ক্লাস 10 অবধি। আর এভাবেই আপনারা আমাদেরকে সাহায্য করে যান, আমাদের পাশে থাকুন, আমরা আরও ভালো কাজ করি। বিটিএন নিউজ শেষ করার আগে দেখে নেব বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। বিটিআরের সরকার গঠনে বিজেপি শক্তিশালী ভূমিকা পালন করবে। রবিবার আবারও বাক্সায় ঝোড়ো প্রচারে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হারাং নদীর বেইলি সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলেও দুই পাশের অ্যাপ্রোচ ঠিক না হওয়ার সমস্যা যান চলাচল, ক্ষোভ পথচারীদের। শিলচরে কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, 362 কেজি গাঁজাসহ গ্রেপ্তার ত্রিপুরার এক সরবরাহকারী। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্ত। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটিএন নিউজ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।